বর্তমানে বাজেট, বাংলাদেশ অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি একটা চাপের মুখে আছে। অসমতাও এক দারিদ্র্য, এবং সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে অনপেক্ষ নয়, আপেক্ষিক দারিদ্র্য। বৃহত্তর সমাজে সন্ত্রাস, সহিংসতা, ভাষা এবং সংস্কৃতি হয়ে দাঁড়াবে। সাধারণত যারা অর্থনীতিবিদ তারা সবসময় দারিদ্র্যকে হয় আয়ের কমতি বা সম্পদের বন্টনের মধ্যে একটা ঘাটতি এভাবে দেখে। তো এটা দারিদ্র্যের একটা মাত্রিকতা, কোনো সন্দেহ নেই। তবে আমি দারিদ্র্যকে একটু ব্যাপ্তভাবে দেখি, এই অর্থে যে আসলে শুধু আয়ের কমতি বা সম্পদের ঘাটতি দারিদ্র্য নয়, দারিদ্রতার অন্যান্য মাত্রিকতা আছে। যেমন শিক্ষার ক্ষেত্রে যদি একটা ঘাটতি থাকে, স্বাস্থ্যের ক্ষেত্রে যদি একটা ঘাটতি থাকে, মানুষের যদি তার কণ্ঠস্বর ব্যবহারের জন্যে একটা জায়গা না থাকে, মানুষের জীবনে যে জিনিসগুলো মূল্যবান সেটাকে নির্ধারণ করার জন্য যে প্রক্রিয়া, সেখানে যদি মানুষের অংশগ্রহণ না থাকে, তাহলে সেটাও এক ধরনের বঞ্চনা। সুতরাং আমি মনে করি যে দারিদ্রটা বহুমাত্রিক, এবং বঞ্চনাটা শুধু আয় কিংবা সম্পদ সেটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, তার চাইতে বেশি। আরেকটা দিক থেকে আমি দারিদ্র্যকে দেখি, সেটা হচ্ছে যে সাধারণত আমরা সবসময় মনে করি যে ফলাফলের দিক থেকে আমরা দারিদ্র্যকে দেখি। যখন আমরা বলি যে ধরুন 21% মানুষ বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বাস করে, তো এখন একটা হচ্ছে যে ফলাফলের দারিদ্র্য, সেটা আমি দারিদ্র্যকে আবার সুযোগের দিক থেকেও দেখি, যে সুযোগের দিকে বঞ্চনা আছে কিনা। এই যে শিক্ষার সুযোগ সমস্ত মানুষ, প্রান্তিক মানুষ সমানভাবে পাচ্ছে কিনা, রাজধানীর ধনিক শ্রেণী যেভাবে পাচ্ছে। আমরা জানি যে স্বাস্থ্য সুবিধার মধ্যে প্রায় নানান রকমের ধারা রয়েছে। একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা, আরও যারা বিত্তবান তাদের জন্য দেশের বাইরের স্বাস্থ্য ব্যবস্থা। তো সেখানেও এক ধরনের বঞ্চনা আছে। সুতরাং আমার মনে হয় যে দারিদ্র্যকে বঞ্চনার দিক থেকেও দেখা দরকার, এবং সুযোগের বঞ্চনা যেটা আছে সেটা দেখা দরকার, তার সঙ্গে ফলাফলের দিক থেকেও দেখা দরকার। বঞ্চনার আমরা যদি দেখি যে ব্যাপ্তি কোথায় বেশি, গভীরতা কোথায় বেশি, তাহলে পরে আমরা বলবো যে আয়ের এবং কর্মনিয়োজনের একটা বঞ্চনা তো আছেই। এবং কর্মনিয়োজনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যারা তরুণ সমাজ, তরুণ যারা শ্রমবাজারে ঢুকছে, তারা তাদের মানে ইচ্ছে মতো বা পছন্দ মতো কাজ পাচ্ছে না। আজকে যারা উচ্চশিক্ষিত তরুণী, তাদের মধ্যে বেকারত্বের হার 22%, এবং 3 লাখ উচ্চশিক্ষিত তরুণী মানে নারী, তারা কাজের জন্য খোঁজ করছে। তো বুঝতে হবে যে কর্মনিয়োজন এবং আয়ের দিক থেকে একটা বিরাট রকমের বঞ্চনা আছে। এবং আয়ের দিক থেকে আরেকটি যে ব্যাপারটি আছে সুযোগের, আয়ের ফলাফলে, সেটা হচ্ছে অসমতা। অসমতাও এক দারিদ্র্য, এবং সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে অনপেক্ষ নয়, আপেক্ষিক দারিদ্র্য। তো সেইটাই আছে। তো খাত হিসেবে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে কর্মনিয়োজনের ক্ষেত্রে দারিদ্র্য আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা দারিদ্র্য আছে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে দারিদ্র্যটা নানানভাবে প্রকাশিত হয়। এই যে আজকাল আমরা বা ইদানিং সময়ে আমরা এই যে হামের প্রাদুর্ভাবের কথা বলছি, এবং যে শিশু মৃত্যু হচ্ছে হামের বদলে কারণে, এবং এই সমস্ত শিশুদেরকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, এবং সেখানে আমরা দেখছি যে হাসপাতালের সুযোগ সুবিধা কত কম, তাই না? তো সুতরাং এই খাতগুলোতে আমার মনে হয় যে একটা বঞ্চনা, একটা দারিদ্র্য অনেক বেশি। এখন যে খাত থেকে আপনি এটা চক্রাকারে এটাকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবেন, আপনি যদি আমাকে একটা খাত চিহ্নিত করতে বলেন, আমি বলবো শিক্ষা। শিক্ষা বলবো এই কারণে যে শিক্ষার বহুমাত্রিক কতগুলো সুফল আছে। শিক্ষা একদিকে আপনাকে একটা কর্মনিয়োজনের সুযোগ দেয়, অংশগ্রহণের সুযোগ দেয়, কিন্তু শিক্ষা আবার আপনাকে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার অংশগ্রহণের ক্ষেত্রে কি করতে হবে, আপনার রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো আপনাকে শেখায়।
এবং একটা জাতি আমার মতে ধ্বংসের পথে তখনই রওনা হয় যখন তার শিক্ষা ব্যবস্থাটা ক্রমান্বয়ে নিচের দিকে যায়। কারণ শিক্ষার তো দুটো দিক আছে, একটা হচ্ছে পরিমাণগত দিক, আপনার কত ছাত্র ভর্তি হলো, কত ছাত্রছাত্রী প্রতি বছর বিদ্যালয় থেকে বের হলো, কিন্তু শিক্ষার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে গুণগত দিক। এবং আমরা প্রত্যেকে বলছি, এটার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আপনি রাস্তাঘাটে অভিভাবকদের সঙ্গে কথা বললে, বাবা মার সঙ্গে কথা বললে, সর্বস্তরে বলবেন যে শিক্ষার একটা অধোগতি হয়েছে। এবং এই গুণগত দিকটার আমার মনে হয় যে অধোগতির কারণে শিক্ষার ক্ষেত্রে মূল্যবোধেরও একটা অধোগতি হয়েছে। আমাদের ছাত্র অবস্থায় বা পরবর্তী সময় যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি 90-এর দশকে, কখনো আমরা শুনিনি যে ছাত্রের কাছে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এবং এটা যখন হয় একটা শিক্ষাক্ষেত্রে, তখন এই যে ছেলে মেয়েগুলো আজকে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষার জায়গায় আছে, তারা তো কদিন পরেই আপনার বৃহত্তর সমাজে আসবে। তো এই জাতীয় মূল্যবোধ নিয়ে যখন মানুষ একটা বৃহত্তর সমাজে আছে, তো সেই বৃহত্তর সমাজে সন্ত্রাস, সহিংসতা, ভাষা এবং সংস্কৃতি হয়ে দাঁড়াবে। এবং এইটা যদি হয়, তখন দেখা যাবে যে শিক্ষার ক্ষেত্রে আমাদের যে বঞ্চনা, এটা যদি আমরা দূর করতে পারি, সেখানকার মূল্যবোধকে যদি আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এটার চক্রাকারে একটা সুবিধা অন্যান্য খাতেও দেখা দেবে। শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে এই দায়িত্বটা সবার। আপনার ওই সুধীন দত্তের সেই কবিতা অনুসারে এই দায়ভাগে আমরা সবাই সমান অংশীদার। তো আপনি সরকার দিয়ে শুরু করেছেন, আমি সরকার দিয়ে শুরু করি। সরকারের একটা কথা আপনি বলেছেন যে বাজেটে কী জাতীয় সুপারিশ। এখন শিক্ষার যদি পরিবর্তন করতে হয়, গুণগত পরিবর্তন করতে হয়, তাহলে অর্থ লাগবে, সেটাকে আমি অস্বীকার করছি না। এবং বাংলাদেশে আপনার মোট জাতীয় আয়ের 1% শিক্ষাক্ষেত্রে যায়। তো এটাকে অন্যান্য দেশে, উন্নয়নশীল দেশেও আমরা দেখেছি যে অন্ততপক্ষে 5% উন্নীত করতে হবে, কারণ এটার জন্য অর্থ লাগবে, এটা সবাই আমরা মানি। কিন্তু অর্থের বাইরেও রাষ্ট্রের যে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করতে হবে, তার সেই প্রতিষ্ঠিত কথা হচ্ছে যে শিক্ষার দর্শন কি রাষ্ট্রের। এই যে বাজেটে আসছে, আমরা সেখানে সম্পদ বিনিয়োগ করব কিসের জন্যে? আমরা কি শুধুমাত্র সনদ দেবার জন্য প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে 1000, 5000, 5 লক্ষ সনদ দিয়ে দেব, এইটাই কি আমাদের উদ্দেশ্য? নাকি আমরা এমন সব মানুষ তৈরি করব যারা শুধুমাত্র কর্মনিয়োজনে বা শ্রমবাজারেই তারা একটা ভূমিকা রাখবে না, তারা সত্যিকারের মানুষ হিসেবে বার হবে, মূল্যবোধ নিয়ে বার হবে, সমাজকে কি দিতে হবে সেটা নিয়ে বার হবে। তাদের ব্যক্তিগত উন্নতি দরকার আছে, কোনো দ্বিমত নেই তাতে, কিন্তু আমরা যেহেতু সমাজে বাস করি, সেই সামাজিক উন্নতির দিকেও সেই জায়গাতে তাদেরকে দিতে হবে। এটা তাহলে রাষ্ট্রের দিক থেকে আমরা যেটা চাই, অর্থ বরাদ্দ চাই, শিক্ষার মান উন্নয়নের জন্য যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আমরা চাই। আমরা যদি বলি যে শ্রেণীকক্ষের যে আয়তন, ঢাকা শহরে যেগুলো খুব উচ্চ বিত্তের যে সমস্ত বিদ্যালয়, সেখানে হয়তো একটা শ্রেণীতে একজন শিক্ষক 10 জন ছাত্রকে পড়ান। আপনি যদি শেরপুর বা নেত্রকোনার গ্রামে যান, তাহলে দেখবেন যে একজন শিক্ষক প্রায় 60 জন ছাত্রকে পড়াচ্ছেন। এই জায়গাতে ঢাকা শহরের বিত্তবান বিদ্যালয়গুলোতে যে সুযোগ সুবিধা আছে, শেরপুরের সেই বিদ্যালয়ে সেই সুযোগ সুবিধা নেই। তো সুতরাং সরকারকে দেখতে হবে যে শুধু অর্থ বরাদ্দ নয়, সেই অর্থটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা গেল দিক থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি শিক্ষায় শুধু অর্থ বরাদ্দ করলে তো হবে না, শিক্ষার পাঠ্যসূচি কী হবে, পাঠ্যক্রম কী হবে, শিক্ষাদান পদ্ধতি কী হবে, যারা শেখাবেন তারা প্রশিক্ষণ পাচ্ছেন কিনা। এর মধ্যেই আপনারা দেখেছেন যে এই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হলো, কুমিল্লা শহরে, চিটাগংয়ে বহু ছাত্র পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিচ্ছে, এবং শিক্ষিকা যিনি, তিনিও চেয়ারের উপরে পা তুলে বসে আছেন। এটা তো অভিপ্রেত হতে পারে না। এই পানি আপনি যদি জানেন যে কালকে মাধ্যমিক শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা হবে, এবং আপনি জানেন যে বন্যা হচ্ছে, তো সেই পানি আপনার বিদ্যালয় ভবনে যে ঢুকলো, পৌর প্রশাসকদের তাতে ভূমিকাটা কী?
সরকারি যে প্রশাসন আছে তাদের কি ভূমিকাটা কি? আমরা যদি এই পানি যদি ঢোকে তো তার ক্ষেত্রে সেচ ব্যবস্থার মাধ্যমে দূর করা যেতে পারত। তো যদি ওখানে মন্ত্রীরা প্রধানমন্ত্রী যেতেন তাহলে পরে তো ওই পানি সঙ্গে সঙ্গে দূর করা হতো। কিন্তু এই যে ছাত্ররা 3 ঘন্টা যাবৎ সেখানে পরীক্ষা দিচ্ছে পা ডুবিয়ে, তো এই বহু ছাত্রের তো ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো এটা কেউ চিন্তা করবে না। তো আমার এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে পাঠ্যসূচি, পাঠ্যক্রম, বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষ সেখানে আপনার সেই রকমের সুযোগ আছে কিনা সেটার ব্যবস্থাটাকে আমাকে করতে হবে। আমি শুধু রাষ্ট্রকে দিয়ে শেষ করে দিতে যাচ্ছি না, এখানে সমাজের একটা ভূমিকা আছে, অভিভাবকের একটা ভূমিকা আছে, শিক্ষকের একটা ভূমিকা আছে। আমি যদি শিক্ষকের ভূমিকাটা দেখি, আমরা জানি যে শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন, শিক্ষকের উপর আক্রমণ আসছে, কিন্তু বহু ক্ষেত্রে শিক্ষক কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ারও অংশ হয়ে গেছেন, এটা আমাদের মানতে হবে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থার একটা বিরাট রাজনীতিকীকরণ হয়েছে এবং সেখানে শিক্ষকেরা কিন্তু রাজনীতি বিচ্ছিন্নভাবে, অনপেক্ষভাবে যে শিক্ষার যে মান, শিক্ষকের যে ভূমিকা সেটা তারা পালন করতে পারছে না। এক। দুই, আপনি যদি অভিভাবকের দিকে তাকান, বহু অভিভাবকই মনে করেন যে আমি আমার ছেলেকে খুব ভালো একটা বিদ্যালয় দিয়েছি, আমার দায়িত্ব শেষ, বিদ্যালয় সেটা সেই ভার বহন করবে। কিন্তু একটা ছেলের বা একটা মেয়ের মূল্যবোধ, তার সংস্কৃতি, তার আচার ব্যবহার, তার মানসিকতা, এটা গঠন করার পেছনে বাবা মা এবং পরিবারের বিরাট দায়িত্ব আছে। এই দায়িত্ব আমরা এড়াতে পারবো না। আর শেষ পর্যন্ত সমাজের দায়িত্ব, কারণ সমাজকেও একটা দেখভাল করে রাখতে হয় শিক্ষা ব্যবস্থাকে। যেমন কিছু ছাত্র হয়তো, ধরা যাক কথার কথা বলছি, যে রাস্তায় ধরুন ইট দিয়ে যে বাতি আছে সেই বাতি ভাঙছে, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি অনবরত, তারা আমার সন্তান নয়, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমার কি কোনো দায়িত্ববোধ নেই একজন বয়স্ক মানুষ হিসেবে, একজন বয়োজ্যেষ্ঠ হিসেবে? অন্তত আমি একা না পারলে অন্তত 3জন লোক জড়ো করে তো আমি এখানে বলতে পারি যেটা করাটা ঠিক নয়। তো আমি মনে করি যে শিক্ষায় যদি যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তার একটা অর্থায়নের দিক আছে, তার একটা পাঠ্যসূচি, পাঠ্যক্রম, বইপত্রের দিক আছে, তার একটা শিক্ষার অবকাঠামো এবং শিক্ষার পরিবেশের দিক আছে। যারা শিক্ষক তাদের দায়িত্ব আছে, অভিভাবকের দায়িত্ব আছে, সমাজের একটা ভূমিকা আছে। আমার মনে হয় যে এখানে উদ্দেশ্য যেটা সেটা মহৎ, কোনো সন্দেহ নেই। এবং আপনি যেটা বলেছেন যে এর আগেও কিন্তু কৃষক কার্ড সময় হয়েছে, এবং আমরা এটাও জানি যে সামাজিক সুরক্ষা বলয়ের জন্য নানান রকমের ব্যবস্থা আছে, প্রায় 99 বা 100টি এই জাতীয় ব্যবস্থা রয়েছে। এখন আমরা যে কর্মসূচিটা নিয়েছি, আমি যদি ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেই বলি, তাহলে পরে এটা কিন্তু ব্যাপক কর্মসূচি। আমরা বলছি যে প্রায় 5 কোটি মানুষকে এটার মধ্যে নিয়ে আসবো। ইতিমধ্যেই বলা হচ্ছে যে প্রায় 1,34,000 কোটি টাকা এটার জন্য ব্যয় হবে। তা আমি দুদিক থেকে এটাকে দেখি। একটার দিক হচ্ছে যে অর্থায়নের দিক। নিশ্চিতভাবে আপনি যদি সামগ্রিকভাবে পুরো প্রকল্পটি বা পুরো পরিকল্পনাটি একই সঙ্গে বাস্তবায়ন করতে চান, তাহলে অর্থায়ন লাগবে এবং বিরাট পরিমাণ অর্থ লাগবে। বর্তমানে বাজেট, বাংলাদেশ অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি একটা চাপের মুখে আছে, আমরা সবাই জানি। তো সেই চাপের মুখে এই অর্থায়ন কোথা থেকে আসবে, কি করে হবে, সেটার কিন্তু একটা বড় প্রশ্ন। ইতিমধ্যেই আমরা শুনেছি যে আমরা টাকা ছাপাবো না, এরকমের কথা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শুনেছিলাম প্রথম দিকে, যে আমরা টাকা ছাপাবো না। পরে টাকা ছাপানো হয়েছে এবং পরবর্তীকালে বলা হয়েছে যে প্রচুর টাকা ছাপানো হয়েছে, এবং টাকা ছাপানোর একটা বড় প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে, যেটা এপ্রিল মাসে ইতিমধ্যেই বেড়ে গেছে। তো সুতরাং অর্থায়নের দিক থেকে একটা বিশাল ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশে এটাকে যদি ব্যাপকভাবে করতে হয়, তার আগে আমার ধারণা, এবং আমি মনে করি যে এটা যথাযথ, এবং এই জাতীয় কর্মসূচি গ্রহণ করার আগে অন্যান্য দেশেও এটা হয়েছে, সেটা হচ্ছে একটা পরীক্ষামূলকভাবে করা হোক না কেন। যেমন মনে করা যাক, এখনই বোধহয় করা হয়েছে যে 9টা উপজেলায় 14,000 মানুষের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, এবং দেখা যাক এটাকে আমরা ধরুন 6 মাস পরে, 1 বছর পরে একটা মূল্যায়ন করে দেখি যেটা কতটা কার্যকর,
আপনার যাদের জন্য আমরা এটা করেছি যে পরিবারের নারীদের জন্য তাদের কাছে পৌঁছেছে কিনা। কারণ এখানে একটা বড় প্রশ্ন, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে নারীদেরকে সাহায্য করার জন্য যখন এ জাতীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে, নারী কিন্তু সেই অর্থের পরিচালনা, নিয়ন্ত্রণ কোনোটাই তারা করতে পারেনি। সেই অর্থ কিন্তু ছেলেদের হাতে, পরিবারের পুরুষদের হাতে তুলে দিতে হয়েছে। তো সেটা যদি করা হয় তাহলে পরে যে উদ্দেশ্যে আপনি করেছেন সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। অতএব আমি মনে করি যে অর্থায়নের দিক থেকে এবং এটা থেকে মূল্যায়নের দিক থেকেও এটাকে পরীক্ষামূলকভাবে কিছুদিনের জন্য সীমিত আকারে করা দরকার। করার পরে 1 বছর পরে যদি দেখা যায় না এটা মানুষের দারিদ্র্য বিমোচনে সাহায্য করেছে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করেছে, তখন তারপরে এটাকে আরেকটু বড় করে ইতিমধ্যে সরকারও একটি নিঃশ্বাস ফেলতে পারবে যে কোথা থেকে অর্থায়নের সুযোগ হবে। মূল্যায়নের মাধ্যমে আমরাও জানতে পারবো যে কোথায় কোথায় দোষ আছে বা কোথায় কোথায় ত্রুটি আছে, এটা আমরা করতে পারবো। সুতরাং আমি মনে করি যে উদ্দেশ্য মহৎ, কিন্তু বহু মহৎ উদ্দেশ্য কিন্তু বাস্তবায়নের যে সীমাবদ্ধতা তার জন্য কিন্তু সফল হতে পারেনি। আমার মনে হয় সেই ব্যাপারে খেয়াল রাখা দরকার। আসলে এই যে ভাতাগুলোর কথা আপনি বললেন বা যে জাতীয় সামাজিক সুরক্ষার জন্য যে সমস্ত কর্মসূচি আছে তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে এটা আপনার বহু লোককে আজীবনই দিতে হবে। যেমন যারা প্রতিবন্ধী তাদেরকে আপনি আজীবন ভাতা দিতে হবে, বা বয়স্ক ভাতা, তাকে এটা আপনাকে আজীবনই দিতে হবে। কারণ এটা শুধুমাত্র দারিদ্র্য বিমোচনের জন্য নয়, এটা সমাজেরও একটা দায়িত্ব যে যারা নিজেরা নিজেদের বিষয়গুলো দেখতে পারছেন না, সমাজ তাকে সেই বিষয়গুলো দেখছে। আর কিছু কিছু ভাতা আছে যেটার কথা আপনি বলেছেন যে এই যে বেকারত্ব ভাতা, এখন এই ভাতাগুলো দেওয়া হয় যে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে তাকে একটা সাহায্য করা, যাতে ওই ভাতাটা পাওয়ার সময় সে কাজ খুঁজতে পারে। এই জন্য মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা। তো এখন সমস্যাটা হয়ে যায় যে বহু মানুষ এই জাতীয় ব্যবস্থার সুযোগ গ্রহণ করে এবং সরকারের যে সমস্ত বিভিন্ন জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে অবলম্বন করে এটাকে দীর্ঘস্থায়ী করে ফেলার একটা চেষ্টা হয়। এবং সেই ক্ষেত্রে এটাও মনে রাখা দরকার যে আমাদের ভাতার কিন্তু একটা রাজনৈতিক মাত্রিকতা আছে। কারণ আপনারা প্রত্যেকে আমরা জানি যে এই সমস্ত ভাতা তুলতে এই প্রক্রিয়ার মধ্যে জনপ্রশাসনের স্বাক্ষর লাগে, জনপ্রতিনিধিদের স্বাক্ষর লাগে, এবং তারা এই ভাতাগুলোর যে সবসময় সুব্যবহার করেছেন আমি এটা বলবো না। বিভিন্ন সময় মূল্যায়নে দেখা গেছে যে এই ভাতাগুলোর কিন্তু অপব্যবহারও করা হয়েছে। অতএব আমি মনে করি যে এই ভাতাগুলোর একটা সত্যিকার অর্থে মূল্যায়ন করা দরকার। অন্য সব কথা বাদ দিলেও 99 রকমের ভাতা রাখা ঠিকই যৌক্তিক কিনা, এবং এর জন্য প্রশাসনিক ব্যয় এবং যে বিশাল প্রশাসনিক কাঠামো লাগবে সেটা যৌক্তিক কিনা এটা দেখা দরকার আছে। এই ভাতাগুলোকে আমরা একত্রীভূত করে 99 জায়গায় 40টাতে নিয়ে আসতে পারি কিনা। কিংবা এখন একটা প্রশ্ন উঠবে যে আপনি যদি ফ্যামিলি কার্ড পান, ধরা যাক সেই নারী যদি একই সঙ্গে বিধবা ভাতা পায় এবং সেই নারী যদি প্রতিবন্ধী হিসেবেও ভাতা পায়, তাহলে আপনি কি সব ভাতা তাকে দেবেন, নাকি এটার মধ্যে এক জাতীয় কি বলা চলে সমন্বয় আপনি করবেন? তো এই জিনিসগুলো যে আমার মনে হয় যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আরও জোরালোভাবে আসা দরকার, এবং এইগুলোকে দেখেই একটা সমন্বিত ন্যূনতম একটা কাঠামো রাখা দরকার, যেটা একেবারে যাদেরকে আজীবন দিতে হবে তাদেরকে তো আমাদের দিতেই হবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে যেই ভাতা তাদেরকে একটা উত্তরণের দিকে নিয়ে যাবে। প্রথম কথাটা হচ্ছে যে সরকারের একটা অঙ্গীকার থাকতে হবে, কারণ এটা শুধুমাত্র তো একটা নির্বাচনী প্রচারণা না, এবং সরকারের একটা অঙ্গীকার থাকতে হবে যে আমরা এটাকে বাস্তবায়ন করব, ঠিকভাবে বাস্তবায়ন করব। এবং সেইটা যদি তারা চায় তাহলে পরে কয়েকটা জিনিস করা দরকার। প্রথমত আপনি যেটার কথা বললেন যে যারা সুবিধাভোগী তাদের নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি যে প্রচুর অনিয়ম আছে, এবং এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এটাতেও অনিয়ম ঢুকবে, কারণ এখানে নানান রকমের বিভাজন আছে, যে একেবারে ভূমিহীন কৃষক আছেন, তারপরে যাদেরকে 0.5 একর তারা আছেন, আবার একেবারে বৃহৎ কৃষকও কিন্তু এর মধ্যে আছেন।
তো এটার ক্ষেত্রে যদি এমন অনিয়ম হয় বা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও, তাহলে পরে এই অনিয়মগুলো দূর করার জন্য আপনাকে দেখতে হবে যে কারা সত্যিকার অর্থে এই সমস্ত কার্ডের সুবিধা পাওয়া কাদের উচিত। এবং সেটা কিন্তু খুব কষ্টকর যে তা নয়, কারণ এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবেই করা হয়েছে। আমাদের দেশেও যেটাকে আমরা বলি যে সুনির্দিষ্টকরণ, যে কে কে পাবেন, সেটা করা যেতে পারে। এবং এটা উপর থেকে যদি চাপ থাকে এবং স্থানীয় প্রশাসনের উপর যদি চাপ থাকে এবং দেখভাল করা হয়, নজরদারি করা হয়, তাহলে পরে এটা করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম শর্ত, যে আপনি কারা পাবেন সেটাকে আপনি ঠিক করলেন। তারপরে হচ্ছে যে প্রক্রিয়াটিকে আপনি যতটা পারেন সরল করুন। এই প্রক্রিয়াকে যদি সই নির্ভর করে ফেলেন এবং সত্যায়িত নির্ভর করে ফেলেন ক্রমান্বয়ে, যে কার্ড পাওয়ার জন্য আমার এই করতে হবে, তখনই আপনি দেখবেন যে নানান ক্ষেত্রে দুর্নীতি ঢুকবে, তাই না? এবং এই দুর্নীতি যদি ঢোকে বিভিন্ন ক্ষেত্রে, তখন আপনি দেখবেন যে আসল যারা পাওয়ার তারা কিন্তু পাচ্ছে না, বা আসল যারা পাওয়ার তাদেরকে অর্ধেক দিয়ে বাকি অর্ধেক অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা তো আগেও হয়েছে, এটাও ঢুকবে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে কিন্তু অনেক বেসরকারি সংস্থা আছে, স্থানীয় পর্যায়ে সংবাদ মাধ্যম আছে, সাংবাদিকেরা আছে, স্থানীয় পর্যায়ে শিক্ষক আছেন, যারা আমরা বলি যে সত্যিকার অর্থে নাগরিক সমাজের অংশ। তাদেরকে কাজে লাগানো, তাদেরকে বলা যে তারা এক ধরনের নজরদারি রাখবেন যে কি হচ্ছে কি না হচ্ছে। তো সেইটা যদি করা যায়, তাহলে পরে আমার মনে হয় যে ক্রমান্বয়ে এটা সত্যিকার অর্থে যাদের প্রয়োজন সেইখানে তারা পৌঁছবে। তারপরে হচ্ছে যে এই টাকা বন্টনের পরে কোথায় বন্টিত হলো, কেমনভাবে বন্টিত হলো, সেটার একটা দৃশ্যমানতা এবং একটা জবাবদিহিতা থাকতে হবে। যেমন ভারতে পঞ্চায়েত যতগুলো সেতু করে, প্রত্যেকটা সেতুর উপরে কত গম দেওয়া হয়েছে, গমের খরচ কতখানি হয়েছে, প্রশাসনিক খরচ কত, উন্নয়ন খরচ কত, সেতুর উপরে সিমেন্টের উপরে লেখা থাকে। এবং প্রত্যেক 3 পঞ্চায়েতের আপনার অফিসে যদি আপনি যান, দপ্তরে যদি যান, তাহলে দেখবেন যে বাইরে একটা বোর্ডের মধ্যে লেখা আছে কতদিন কত খরচ হয়েছে, কোথায় গেছে। তো এটা করলে পরে কি সমস্ত দুর্নীতি বন্ধ হবে? না, বন্ধ হবে না। কিন্তু এটা করলে পরে যেটা হবে যে আমরা যদি তথ্যের এই অধিকারটা জনগণকে নিশ্চিত করতে পারি, তারা জানবে যে কোথায় যাচ্ছে। এবং তাদের যদি কোনো এ ব্যাপারে দ্বিমত থাকে, তাদের যদি প্রতিক্রিয়া থাকে, তারা যদি এটাকে অন্যভাবে দেখতে চান, তারা এটা বলতে পারবে। তা আমার মনে হয় যে সরকারের সঙ্গে সঙ্গে যে স্থানীয় পর্যায়ের যে নাগরিক সমাজ, তাদেরও একটা ব্যাপার থাকবে। আর আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অনেক সময় আমি দেখেছি যে সামগ্রিক বা সামষ্টিক পর্যায়ের সংবাদ বেশি দেন, ঢাকায় কি হচ্ছে, মন্ত্রণালয়ে কি হচ্ছে ইত্যাদি ব্যাপারে। কিন্তু এমন সাংবাদিকও এক সময় ছিলেন যারা গ্রামে গঞ্জে করে থেকে সংবাদ সংগ্রহ করতেন। আমার মোনাজাত উদ্দিনের কথা মনে হচ্ছে, এবং আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আমি জানি। তো সেই জাতীয় একটা সাংবাদিক, বা আমরা অনেক সময় বলি মফস্বল সাংবাদিক, তো সেই জায়গায় যদি সাংবাদিকেরা এই বিষয়গুলো নিয়ে আসেন, শুধুমাত্র ছাপা সংবাদপত্রে নয়, প্রত্যেকটা সংবাদপত্রেরই কিন্তু এখন তথ্য প্রযুক্তি নির্ভর নানান মাধ্যম আছে, সে তার মাধ্যমে এটাতে কাজ হয়। এটাতে যে কাজ হয় না তা নয়, এটাতে কাজ হয়। এবং আমার মনে হয় যে সেই রকম করলে পরে এর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি অনিয়ম যেটা আছে কমিয়ে আনা যাবে। একদিনে দূর করা যাবে না, কিন্তু কমিয়ে আনা যাবে। যে আমরা 3টে দন্তাস্বর মধ্যে আছি, একটা হচ্ছে সংকট, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে সামাল দেওয়া। তো এখন অনেকেই দেখবেন সংকটের মধ্যে যে আছে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমরা প্রত্যেকেই জানি যে সংকটের মধ্যে আছে। এখন অনেকে দেখবেন যে এখনও বলে যে সংস্কার করতে হবে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে সামাল দিতে হবে। যেমন সামাল দিতে হবে যে বৈশ্বিক যে পরিস্থিতি এবং বিশ্বে যে অস্থিরতা রয়েছে, মধ্যপ্রাচ্যে যে সংকট এবং যুদ্ধ আছে, এটার একটা অভিঘাত বাংলাদেশের অর্থনীতিতে পড়বে এবং এটা জ্বালানির জন্য সমস্যা করবে, আমাদের রপ্তানিকে কমিয়ে নিয়ে আসবে, আমাদের আমদানি ব্যয়কে বাড়িয়ে দেবে। এখানে সরকার সামাল দিতে পারে, এবং সেই সামাল দেওয়ার একটা খুব ভালো উদাহরণ আমরা দেখলাম যে 2-3 সপ্তাহ আগেও দেখেছেন যে জ্বালানির জন্য লম্বা লাইন। এখন কিন্তু আপনি লাইন দেখছেন না যে অতি দ্রুত তাৎক্ষণিকভাবে বাইরে থেকে তেল আমদানি করা হয়েছে,
আমাদের যে পরিশোধনাগার রয়েছে চট্টগ্রামে সেটাকে খুলে দেওয়া হয়েছে, পরিশোধন হচ্ছে, এবং এই তাৎক্ষণিকভাবে সরকার কিন্তু এটাকে সামাল দিয়েছে। তো এখন এই সামাল দেওয়ার একটা দিক হচ্ছে যে এটা এই যে সংকটটা আছে সেটাকে কমিয়ে আনে, আরেকটা দিক হচ্ছে যে এটাতে কিন্তু জনগণের আস্থাটা বাড়ে এবং জনগণ তখন বুঝতে পারে যে সরকার চাইলে পরে এইসব সংকটের সমাধান করতে পারে। তো সেইটা করার জন্যে যে প্রশ্নটি আপনি করেছেন যে বাজেটে কি জাতীয় জিনিস থাকা দরকার, আমি মনে করি যে এটার একটা তো বাজেট তো একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ, অতএব দীর্ঘমেয়াদী যে লক্ষ্য সেগুলো অর্জনের জন্য তো ব্যবস্থা থাকবেই। কিন্তু সামাল দেওয়ার জন্য বর্তমান সময় যে একটা হচ্ছে যে আমাদের যে বাইরে থেকে যে বিষয়গুলো আমাদের অভিঘাত সৃষ্টি করবে অর্থনীতিতে, সেটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা এখন থেকেই, এটা বাজেটের জন্য অপেক্ষা করা ঠিক হবে না, এখন থেকেই এটা সামাল দিতে হবে। দ্বিতীয়ত আমি মনে করি যে এই যে স্বাস্থ্য খাতে কিন্তু সত্যিকার অর্থে একটা সংকট যাচ্ছে, এই যে হাম হচ্ছে এবং প্রতিটি শিশু মারা যাচ্ছে, অন্তত আমাদের ছোটবেলায় দেখেছিলাম যে হামে মারা গেছে এরকম খুব কম, এই যে মারা যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে স্বাস্থ্য খাতে একটা সংকট আছে, এবং সেটা শুধুমাত্র যে টিকাদানের সংকট তা নয়, এখানে কাঠামোগত সংকট আছে। স্বাস্থ্য খাতে কতটা বরাদ্দ যাবে? মূল্যস্ফীতি, এখন মূল্যস্ফীতি সম্পর্কে বহুদিন যাবৎ বহু মুদ্রানীতির বিশেষজ্ঞরা বলেছেন মুদ্রানীতিটাকে আরও শক্ত করো, মুদ্রানীতিটাকে রক্ষণশীল করো। তো সেটা করে তো সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্যে আপনি আসলে যে ঋণ দেওয়া সেটা দেননি, কিন্তু আপনার মূল্যস্ফীতি কিন্তু কমেনি। তো সুতরাং বুঝতে হবে যে এটার একটা কাঠামোগত একটা সমস্যা আছে, সেটাকে আমি সিন্ডিকেটই বলি বা অন্য জিনিসই বলি, কেউ কোথাও কোনো জায়গায় এটাকে নিয়ন্ত্রণ করছে, বাজার নিয়ন্ত্রণ করছে, এবং যার জন্য এটা হচ্ছে। আপনার রবি শস্যের মৌসুম শেষ হলো তবু সবজির দাম কমছে না, আমন ফসল উঠলো তবু চালের দাম কমছে না, এটা বাংলাদেশে এরকম হয়নি এর আগে। তো সুতরাং এটা কোন জায়গায় এই সমস্যাটা, সেটার জন্যে বাজেটেও তার একটা ব্যবস্থা থাকা দরকার যে মূল্যস্ফীতি আমি কী করে কমিয়ে নিয়ে আসবো। তা আমি মনে করি যে এখন বাজেটের আসল উদ্দেশ্যটা হচ্ছে প্রথমত অর্থায়ন কোথা থেকে পাওয়া যাবে সেইটা দেখা, দ্বিতীয়ত হচ্ছে আমার অগ্রাধিকার আমি কোথায় দেব সেইটা দেখা। সব জিনিস একসাথে করার দরকার নেই, আমি 5টি জিনিস নিই, 5টি জিনিসে আমি জনগণের আস্থা অর্জন করি। আজকে মূল্যস্ফীতি যদি সরকার 3% নামিয়ে আনতে পারে, তাহলে জনগণ মনে করবে যে সরকার কিছু না কিছু করতে পারবে, সেটাকে আমি এটাকে নিয়ে আসি, এবং মানুষের প্রাত্যহিক জীবনে একটু স্বস্তি দেওয়া। এই 3টে কি 4টে কাজ যদি বাজেট করতে পারে, তাহলে বাকি যে সমস্ত মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে সমস্যা আছে তার জন্য যে সংস্কার লাগবে আমি এটা একদম স্বীকার করি। আর্থিক খাতে সংস্কার লাগবে, আমাদের বাণিজ্য খাতে সংস্কার লাগবে, কিন্তু এই মুহূর্তে সংস্কারের নামে যদি আমরা অতিমাত্রায় অস্থির হয়ে যাই, তাহলে আমরা সামাল দিতে পারবো না। সামালটা খুব দরকার এখন।